হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে জিকে ক্লাস করছি। আজকে আমরা 24 নম্বর প্র্যাকটিস সেট করবো। হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকছে, সাথে থাকছে এক্সট্রা নোটস। পরীক্ষার সেরা প্রশ্ন তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো। মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো করব। তো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ। দেখো ডিটেলসে, মৌলানা আবুল কালাম আজাদ 1940 থেকে 46 সাল পর্যন্ত টানা 6 বছর কংগ্রেসের সভাপতি ছিলেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই সময় কোনো অধিবেশন হয়নি, এবং তিনি ছিলেন সব থেকে দীর্ঘ মেয়াদী সভাপতি, কেননা 6 বছর টানা ছিলেন। আচ্ছা, তিনি মাত্র 35 বছর বয়সে কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন। প্রথম হয়েছিলেন 1923 সালের দিল্লি অধিবেশনে। তারপর দেখো, জেবি কৃপালিনী 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে তখন কংগ্রেসের সভাপতি তিনি ছিলেন। তো জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম সভাপতি সম্পর্কে, এগুলো একদম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি কর্মচারীদের জন্য ডক্ট্রিন অফ প্লেজার বা রাষ্ট্রপতি সন্তোষজনক নীতির উল্লেখ রয়েছে? চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 310 নম্বর ধারাতে। 310 নম্বর ধারাতে রাষ্ট্রপতি সন্তোষজনক নীতির উল্লেখ রয়েছে বা ডক্ট্রিন অফ প্লেজারের উল্লেখ রয়েছে। দেখো ডিটেলসে, ডক্ট্রিন অফ প্লেজার কি? 310 নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাহিনী এবং সিভিল সার্ভিসের সকল আধিকারিক রাষ্ট্রপতি সন্তোষ সাপেক্ষে নিজেদের পদে বহাল থাকেন। এটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো, আর্টিকেল 311 কি বলছে? এই ধারায় সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত বা অপসারণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার দেওয়া হয়েছে। তারপর দেখো, আর্টিকেল 312 কি বলছে? অল ইন্ডিয়া সার্ভিস গঠনের কথা বলা হয়েছে। এবং তারপর দেখো, আর্টিকেল 315 কোন কি, খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় অর্থাৎ ইউপিএসসি এবং রাজ্য অর্থাৎ স্টেট পিএসসি স্তরের পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য, এগুলো খুব ভালোভাবে দেখবে। এক্সট্রা নোটস গুলো ভালোভাবে দেখবে, কেননা এক্সট্রা নোটস থেকেও পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে এবং এখান থেকে অনেক তথ্য জানা যায়। নেক্সট 3 নম্বর প্রশ্ন, জাফরান চাষের জন্য অত্যন্ত উপযোগী কারেওয়া নামক বিশেষ মৃত্তিকা বা ভূমিরূপ কোন হিমালয়ে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাশ্মীর হিমালয়ে দেখতে পাওয়া যায়, যে কারণে কাশ্মীরে খুব ভালো কি চাষ হয়? জাফরান বা স্যাফরন চাষ হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, অর্থাৎ খারাপ অর্থ ভালো অর্থকে বাজার থেকে তাড়িয়ে দেয়। এটি অর্থনীতির কোন সূত্রের মূল কথা? ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, অর্থাৎ খারাপ অর্থ ভালো অর্থকেও বাজার থেকে তাড়িয়ে দেয়। ইকোনমিক্সের এটি কিসের সূত্র? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রেসামের সূত্র। দেখো ডিটেলসে, গ্রেসামের সূত্র কি বলছে? ষোড়শ শতাব্দীতে স্যার টমাস গ্রেসাম এই তত্ত্বটি দিয়েছিলেন। এর অর্থ হলো, বাজারে যদি একই মূল্যের নতুন অর্থাৎ ভালো এবং পুরানো অর্থাৎ খারাপ ক্ষয়প্রাপ্ত মুদ্রা একসাথে থাকে, তবে মানুষ ভালো মুদ্রাগুলো জমিয়ে রাখে এবং খারাপ মুদ্রাগুলো লেনদেনে ব্যবহার করে। এর ফলে ভালো মুদ্রা বাজার থেকে হারিয়ে যায় এবং পুরানো এবং খারাপ মুদ্রাগুলোই বাজারে বারবার করে রোটেশন হতে থাকে। তাহলে কি কি বলছে? খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে কি করে? বাজার থেকে দূর করে দেয়। অনেকেই কি দেখবে, একদম পরিষ্কার চকচকে নোট দেখে মানি ব্যাগে ঢুকিয়ে নেয়, কয়েন দেখে মানি ব্যাগে ঢুকিয়ে নেয়, সেগুলো আর ব্যবহার করতে চায় না। যত ছেঁড়া যেগুলো পুরানো ক্ষয়প্রাপ্ত মুদ্রা সেগুলোই ব্যবহার করতে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রাসামের সূত্র। নেক্সট 5 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর্থাৎ এডিএইচ নামে কোন হরমোনটি পরিচিত রয়েছে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন
নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যাসোপ্রেসিন। দেখো এডিএইচ এর কাজ কি? এটি বৃক্কের নেফ্রনে জলের পুনঃশোষণ বাড়ায়, ফলে মূত্রের পরিমাণ কমে এবং জলে দেহের ভারসাম্য বজায় থাকে। তারপর দেখো ডায়াবেটিস ইনসিপিটাস কি? দেখো এডিএইচ বা ভ্যাসোপ্রিনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয়, যেখানে প্রচুর পরিমাণে বা লঘুমূত্র নির্গত হয়ে থাকে, বারবার করে টয়লেটে যেতে হয় এই ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে বহুমূত্র। এখানে ভ্যাসোপ্রেসিন বা এই এডিএইচ এর অভাব ঘটে থাকে। আর ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ কি? এটি ইনসুলিন হরমোনের অভাবে ঘটে থাকে। আচ্ছা, অক্সিটোসিন একটি আরেকটি হরমোন, এটি প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন ঘটায় এবং স্তন গ্রন্থি থেকে দুগ্ধক্ষরণে সাহায্য করে। একে লাভ হরমোনও বলা হয়ে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা কিছু দেখলাম। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হুন আক্রমণের বিরুদ্ধে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের বিজয়ের বিবরণ নিচের কোন শিলালিপি থেকে জানতে পারা যায়? এই প্রশ্নটাকে ভিভিআই করবে। এই প্রশ্নটা কিন্তু এবছর ডাব্লিউবিসিএস এও এসেছে, ঘুরিয়ে এসেছে কি, যে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কোন গুপ্ত সম্রাট? তখন সঠিক উত্তর হয়ে যাবে কি, স্কন্দগুপ্ত। যে কারণে এনাকে কি বলা হয় থাকে, ভারতের রক্ষা কর্তা বলা হয়, ঠিক আছে, স্কন্দগুপ্তকে। তো এই হুন আক্রমণের বিরুদ্ধে স্কন্দগুপ্তের বিজয়ের বিবরণ কোন আমরা শিলালিপিকে জানতে পারি? সেটা হচ্ছে ভিটারি শিলালিপি বা ভিতরি বলা হয় তাকে অনেক সময়, সেই শিলালিপি থেকে। দেখো ভিতারি স্তম্ভলিপি, এটি উত্তরপ্রদেশের গাজীপুরে অবস্থিত। এই শিলালিপি থেকে স্কন্দগুপ্তের বীরত্ব এবং হুনদের পরাজিত করার কাহিনী জানা যায়, এই কারণে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তারপর দেখো জুনাগড় শিলালিপি, যেটি রুদ্র দামনের সাথে সম্পর্কিত, এটি সংস্কৃত ভাষায় লেখা প্রথম বড় লিপি। এখান থেকে সুদর্শন হ্রদের সংস্কারের কথা জানা যায়। স্কন্দগুপ্ত এই হ্রদের সংস্কার করেছিলেন, যার উল্লেখ জুনাগড় শিলালিপিতে রয়েছে। অর্থাৎ সুদর্শন লেককে বানিয়েছিলেন, সুদর্শন লেক অ্যাকচুয়ালি বানিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীকালে স্কন্দগুপ্ত এটিকে সংস্কার করেন এবং তারপরে সংস্কার করেন এই রুদ্রদামন, এবং এই কাহিনী জানা যায় জুনাগড় শিলালিপি থেকে। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন। আর মেহরৌলি লৌহস্তম্ভ, এটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়ের, যা আজও মরিচে বিহীন। অর্থাৎ এমন এই লৌহস্তম্ভ, ঠিক আছে, যেখানে একটু মরিচা পড়েনি, অর্থাৎ লোহার মধ্যে এমন কিছু মেটেরিয়াল মিশ্রিত রয়েছে যেখানে রাস্ট পড়েনি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল, কিন্তু তাদের অপসারণ বা রিমুভ করার ক্ষমতা কার হাতে রয়েছে? দেখো একটু আগেই কিন্তু একটু বুদ্ধি খাটালেই উত্তরটা করতে পারবে, কেননা একটু আগেই আমরা দেখেছি যে রাজ্যপালের ডক্ট্রিন অফ প্লেজার, অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছার উপরে ডিপেন্ড করছে প্রত্যেকটা সরকারি যে অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে তাদের পদে বহাল থাকাটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তাদের অপসারণ করতে পারে অপশন ডি, রাষ্ট্রপতি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন সামুদ্রিক প্রণালী বা স্ট্রেট লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে? খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর, প্রত্যেকটা সেটেই রাখছি, প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাব এল মানদেব প্রণালী, ঠিক আছে, অর্থাৎ লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছেন বাব এল মানদেব প্রণালী। দেখো বাব এল মানদেব এই প্রণালীটা এশিয়া অর্থাৎ ইয়ামেন দেশ এবং আফ্রিকা অর্থাৎ জিবুতি দেশকে আলাদা করেছে। একে টিয়ার্স অফ দ্য গেট বলা হয় বা কান্নার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তারপর দেখো হরমুজ প্রণালী, এখন কি বলতে পারবো, একদম টপ প্রায়োরিটিতে রয়েছে, আলোচনার প্রায়োরিটিতে। দেখো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে, এটাকে ভিভিআই করবে, ঠিক আছে। হরমুজ প্রণালী কোন দুটো উপসাগরকে যুক্ত করেছে? সেটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। এবং বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন রুট হচ্ছে এই হরমুজ প্রণালী, যাকে নিয়ে এত যুদ্ধ হলো এই ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। তারপর দেখো জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, একে ভূমধ্যসাগরের চাবিকাঠিও বলা হয়ে থাকে। তারপর দেখো মালাক্কা প্রণালী, আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে, এবং এই মালাক্কা প্রণালী হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রণালী।
নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হেবার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় অনুঘটক বা ক্যাটালিস্ট হিসাবে কি ব্যবহার করা হয়? তাহলে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়া তৈরির বাণিজ্যিক পদ্ধতির নাম কি? তখন সঠিক উত্তর হবে হেবার পদ্ধতি, বা হেবার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কি উৎপাদন করা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়া। এখানে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সূক্ষ্ম লৌহ চূর্ণ। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, খাজাইন ইল ফুতুহ নামক ঐতিহাসিক গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমির খসরু। দেখো ডিটেলসে, আমির খসরু, তাকে ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া বা তুত ই হিন্দ বলা হয়ে থাকে। তিনি সেতার এবং তবলা আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয় এবং কাওয়ালি গানের জনকও তাকে বলা হয়। তারপর দেখো জিয়াউদ্দিন বারানি, তার বিখ্যাত গ্রন্থ হলো তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহানদারি। জিয়াউদ্দিন বারানি ছিল কি? ফিরোজ শাহ তুগলকের সহকবি। ফিরোজ শাহ তুগলকের সভাকবি। তারপর দেখো আবুল ফজল, আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি। তিনি রচনা করেছেন আকবর নামা এবং আইনি আকবরী। প্রত্যেকটা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভিভিআই করবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, থাংটা ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট বা সমরাস্ত্র শিল্প? সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুর। দেখো থাংটা, মণিপুর ভাষায় থাং মানে হচ্ছে তলোয়ার আর টা মানে হচ্ছে বর্ষা, অর্থাৎ তলোয়ার এবং বর্ষার একটি মার্শাল আর্ট। এটি প্রাচীন আত্মরক্ষা এবং যুদ্ধ কৌশল। তারপর দেখো কালারি কালারি পায়াট্টু, এটি কেরালার একটি প্রাচীন মার্শাল আর্ট, যাকে সমস্ত মার্শাল আর্টের জননী বলা হয় থাকে। পরীক্ষায় প্রশ্ন আসে যে সমস্ত মার্শাল আর্টের জননী বলা হয় থাকে কোন মার্শাল আর্টকে? সেটা হচ্ছে কালারি পায়াট্টু, কেরালার প্রাচীন একটি মার্শাল আর্ট। তো দেখো গাটকা, এটি পাঞ্জাবের শিখদের একটি ঐতিহ্যবাহী লাঠি এবং তলোয়ার যুদ্ধের কৌশল। এবং মল্লখাম, এটি মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটি জিমন্যাস্টিক খেলা, যেখানে এটি কাঠের খুঁটির উপর কসরত দেখানো হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে গিল্ড এজড মার্কেট বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরকারি সিকিউরিটিজের বাজার। গিল্ড এজ মার্কেট বলতে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এমন একটা বাজার যেখানে ভারত সরকার বা রিজার্ভ ব্যাংকের ইস্যু করা মানে কি বলবো ঝুঁকি মুক্ত বন্ড বা সরকারি সিকিউরিটিজকে কেনা বেচা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, লুমেন নিচের কোন ভৌত রাশির এসআই একক? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, লুমেন হচ্ছে দীপন ফ্লাস্ক বা লুমেন ফ্লাস্কের এসআই একক। খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন জেলায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের অপশন বি, দার্জিলিং জেলাতে। এবং রামমাম কোন নদীর উপর অবস্থিত রয়েছে? তিস্তা নদীর উপর অবস্থিত রয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে মনে রাখবে দার্জিলিং এ আরেকটা কি রয়েছে, সিদ্রাপং। সিদ্রাপং ভারত তথা এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, কত সালে এই সিদ্রাপংটা তৈরি হয়? 1897 সালে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্ট বা সংসদের হাতে। ডিটেলস দেখো, বিচারপতির সংখ্যা আর্টিকেল 124(1) অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা নির্ধারণ বা বৃদ্ধি করার ক্ষমতা শুধুমাত্র ভারতীয় সংসদের বা পার্লামেন্টের হাতে রয়েছে।
বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ অনুমোদিত বিচারপতির সংখ্যা হলো 38 জন, একজন প্রধান বিচারপতি এবং বাকি 37 জন অন্যান্য বিচারপতি। দেখো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সমস্ত বিচারপতিদের নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে। অবসর, দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর, যেখানে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 বছর। 16, জাপানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশ্ন দেখবে, উত্তর করবে, সঠিক উত্তর হবে অপশন বি, রাসবিহারী বসু। দেখো, রাসবিহারী বসু 1942 সালে টোকিওতে জাপানের টোকিওতে প্রবাসী ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। তিনি আজাদ হিন্দ ফৌজের প্রাথমিক রূপরেখা তৈরি করেছিলেন, পরে তার দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। দেখো, আজাদ হিন্দ ফৌজ 1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এটি গঠন করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে কুপ্ফার কোষ পাওয়া যায়? কুপ্ফার কোষ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যকৃতে। ঠিক আছে, এই কুপ্ফার কোষ কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে। 18 নম্বর প্রশ্ন, জাস্কার, নুব্রা, সিওক নদীগুলি কোন নদীর উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিন্ধু নদের উপনদী হয়ে যাবে জাস্কার, নুব্রা এবং সিওক। 19 নম্বর প্রশ্ন, ব্যাংকিং পরিভাষায় লেন্ডার অফ লাস্ট রিসর্ট বা শেষ ত্রাতা বলতে ভারতের কোন প্রতিষ্ঠানকে বোঝায়? সঠিক উত্তর হবে অপশন ডি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বোঝায়। 20 নম্বর প্রশ্ন দেখো, অ্যানিহিলেশন অফ কাস্ট নামক বিখ্যাত প্রবন্ধ বা গ্রন্থটি কার রচনা? অ্যানিহিলেশন অফ কাস্ট এই বিখ্যাত প্রবন্ধ বা গ্রন্থটি নিচের কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বি আর আম্বেদকর। কত সালে তিনি এটি লিখেছিলেন? 1936 সালে। জাতপাত প্রথার সমালোচনা করে তিনি এটি লিখেছিলেন। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নবম তফসিল কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়েছিল। কত সালে? 1951 সালে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী কে রচনা করেছিলেন? ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি। দেখো, পাণিনি চতুর্থ বা পঞ্চম শতকে তার রচিত অষ্টাধ্যায়ী হল বিশ্বের অন্যতম প্রাচীন এবং শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ। 8টি ভাষায় অধ্যায় বিভক্ত। পতঞ্জলি তিনি পাণিনির অষ্টাধ্যায়ীর উপর মহাভাষ্য নামক একটি ভাষ্য বা টিকা রচনা করেন। তিনি যোগসূত্রের রচয়িতা। আর কালিদাসের বিখ্যাত নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম এবং কাব্য হলো মেঘদূতম এবং কুমার সম্ভবম। নেক্সট 23 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? একদম ছাঁকা প্রশ্ন উত্তর পরীক্ষার মতো। সঠিক উত্তর হবে অপশন বি, 11.2 কিমি পার সেকেন্ড। মুক্তিবেগ কি? যে বেগে কোনো বস্তুকে আমরা পৃথিবী থেকে ছুঁড়লে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে একদম কাটিয়ে বাইরে চলে যাবে, সেটি হচ্ছে মুক্তিবেগ। দেখো, চাঁদের মুক্তিবেগ কি? চাঁদের মুক্তিবেগ অনেক কম, প্রায় 2.38 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই কারণে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, গ্যাসের অণুগুলো মহাকাশে পালিয়ে গেছে। আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মিটারে দেওয়া রয়েছে কিন্তু।
ঠিক আছে, আর এটা হচ্ছে কিমি সেকেন্ডে দেওয়া রয়েছে। তারপর দেখো অভিকর্ষজ ত্বরণ পৃথিবীতে এর গড়ের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সচরাচর চলে আসে, একটু ভালোভাবে দেখে রাখবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কোন খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? আশা করছি প্রত্যেকেই পারবে, সঠিক উত্তর দেখে নাও, অপশন বি পানামা খাল। 25, বিখ্যাত মধুবনী বা মিথিলা চিত্রকলা ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী শিল্প? বহুবার এসেছে মধুবনী চিত্রশিল্প, কোন রাজ্যের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিহারের। দেখো মধুবনী চিত্রশিল্পী কি? বিহারের মিথিলা অঞ্চলে মূলত মহিলাদের দ্বারা প্রাকৃতিক রং যেমন চালের গুঁড়ো, হলুদ, ফুল ব্যবহার করে এই চিত্রকলা তৈরি হয়, যেখানে রামায়ণ, মহাভারত এবং প্রকৃতির ছবি ফুটে ওঠে। তাও দেখো পটচিত্র, এটি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে কালীঘাটের এটি ঐতিহ্যবাহী কাপড় বা পাতার উপর আঁকা চিত্রকলা। তাও দেখো ওয়ারলি, মহারাষ্ট্রের উপজাতিদের দ্বারা নির্মিত জ্যামিতিক নকশার চিত্রকলা হচ্ছে ওয়াটলি। আর কলমকারী চিত্রকলা খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাপড়ে রাঙানো এক বিশেষ শিল্প হচ্ছে কলমকারী চিত্রকলা। নেক্সট 26, 1565 সালের ঐতিহাসিক তালিকটার যুদ্ধের ফলে কোন বিখ্যাত সাম্রাজ্যের পতন ঘটে? এই তালিকটার যুদ্ধকে আর কি নামে বলা হয়? বন্নিহাটি যুদ্ধ। ঠিক আছে, আর একটা বলা হয় তাকে রাক্ষস তাগরির যুদ্ধ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। 27, লাল পিঁপড়ের হুলে বা বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে যা জ্বালা বা ব্যথার সৃষ্টি করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর্মিক অ্যাসিড। দেখো ল্যাকটিক অ্যাসিড দই বা টক দুধে থাকে, এবং এই ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যেও তৈরি হয়। প্রচুর পরিমাণে পরিশ্রম করলে পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং পেশির ক্লান্তির জন্য এটি দায়ী। অক্সালিক অ্যাসিড টমেটো, পালং শাকে থাকে এবং জামা কাপড় থেকে কালির দাগ তুলতে ব্যবহৃত হয়। আর সাইট্রিক অ্যাসিড লেবু, কমলা লেবুতে থাকে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। 28, আন্তর্জাতিক সৌর জোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশে অপশন সি গুরুগ্রাম, ভারতে। 29, অর্থনীতিতে ফিয়াট মানি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যে অর্থের নিজস্ব কোনো অন্তর্নিহিত মূল্য নেই কিন্তু সরকারি আদেশে তা চলে, এই ধরনের মানিকে কি বলা হয় দেখে? ফিয়াট মানি। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাগজের নোট বা কয়েন ব্যবহার করি সেগুলোই অ্যাকচুয়ালি ফিয়াট মানি, অর্থাৎ ধাতু বা নিজস্ব কাগজের তো কোনো মূল্য নেই, কিন্তু সেই কাগজের উপরে ছাপানো 50 লেখা তার ভ্যালু হচ্ছে কি 50 টাকা, 500 লেখা তার ভ্যালু হচ্ছে 500 টাকা। তো এটা হচ্ছে কি সরকারি আদেশ মেনেও একটা কাগজের মূল্য নির্ধারিত হচ্ছে। তো নিজস্ব কোনো মূল্য নেই, একটা কাগজের মূল্য কতই বা হতে পারে, কিন্তু তার উপর লেখাটার মূল্য যেটা সরকার নির্ধারণ করেছে তার কিন্তু মূল্য রয়েছে। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং ইজি প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিমেল নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেছো বিড়াল বা যেটাকে আমরা বলে থাকি বাঘরোল। বিপন্ন প্রাণী, অনেকেই এটাকে চিতা বাঘ ভেবে গ্রামগঞ্জে মেরে ফেলে, কিন্তু এটা আমাদের প্রিয় মেছো বিড়াল। ঠিক আছে, রাজ্য প্রাণী। তো যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে আজকের এই ক্লাসের সেই ব্যাপারেও মন্তব্য করবে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, এখান থেকে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর আশা করছি পরীক্ষাতে আসবে, সেই ধরনের প্রশ্ন উত্তরই প্র্যাকটিস করানো হচ্ছে তোমাদের। এবং আমাদের গুরুত্বপূর্ণ যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, দেখো পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ কোর্স, সাথে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স, হিউজ ভ্যাকেন্সি নিয়ে
বিজ্ঞপ্তি আস চলেছে, তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ব্যাচ কোর্সে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয় ধরে ধরে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস হবে। ডেসক্রিপটিভ ক্লাস হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।